হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আমাদের ডেইলি ম্যাথমেটিক্সের আজকের টপিক হলো গোলক। আমরা কম বেশি সবাই এই গোলাকার বস্তুর সঙ্গে পরিচিত। স্টুডেন্টরা যেহেতু খেলাধুলার সঙ্গে জড়িত থাকে, তাই তারা ক্রিকেট বল, ফুটবল, মার্বেলের গুলি ইত্যাদি বস্তুগুলি খুবই পরিচিত তাদের কাছে, এবং সেগুলি প্রত্যেকটি এক একটি করে গোলকের উদাহরণ। এই গোলককে বুঝতে গেলে আমাদের ফার্স্টে গোলকের সংজ্ঞাটি জেনে নিতে হবে। গোলকের সংজ্ঞায় বলা হচ্ছে যে ত্রিমাত্রিক দেশে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত বিন্দুগুলি যে বক্র বরাবর অবস্থিত হয় তাকেই বলা হয় গোলক। এখানে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে এটি একটি গোলক। এই গোলকটির একটি নির্দিষ্ট বিন্দু অর্থাৎ ও এর থেকে যে সমস্ত বিন্দুগুলি এই বক্র বরাবর অবস্থিত হয়ে যে একটা ত্রিমাত্রিক বস্তু গঠন করেছে, ঘনবস্তু গঠন করেছে, সেটি হয়ে যায় গোলক। এই নির্দিষ্ট বিন্দু ওকে বলা হয় গোলকের কেন্দ্র। কেন্দ্রের সংজ্ঞাটা আরেকটু ভালো করে বলতে গেলে বলা যায় যে গোলকের মধ্যে যে নির্দিষ্ট অন্তর্বর্তী বিন্দু থেকে গোলকের বক্রতলে অবস্থিত বিন্দুগুলির দূরত্ব সমান হয় তাকে বলা হয় ওই গোলকের কেন্দ্র। এবার আসা যাক, এখানে ও হলো গোলকের কেন্দ্র। এবার আসা যাক গোলকের ব্যাসার্ধে। গোলকের কেন্দ্র ও ওই গোলকের বক্রতলে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে সংযোগকারী সরল রেখাংশকেই বলা হয় গোলকের ব্যাসার্ধ। এক্ষেত্রে যেমন হয়ে গেছে গোলকের কেন্দ্র ও এবং গোলকের বক্রতলে ওপর একটি বিন্দু হলো এ, এই দুটির মধ্যে সংযোগকারী সরল রেখাংশটি হয়ে গেছে, অর্থাৎ ও এটি হয়ে গেল গোলকের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে দ্বিগুণ করলেই আমরা ব্যাস পেয়ে যাই, অর্থাৎ গোলকের ব্যাস, এক্ষেত্রে বিসি। অর্থাৎ এরম ভাবেও বলা যায় যে ওই গোলকের বক্রতলের ওপর যে কোনো দুটি বিন্দু দ্বারা সংযোজক সরল রেখাংশ যা গোলকের কেন্দ্রগামী তাকেই আমরা বলে দেব গোলকের ব্যাস। এই গোলকের একটি মাত্রই তল আছে, যা হলো বক্রতল। এবার আমরা দেখে নেব অর্ধগোলক। কিভাবে আমরা অর্ধগোলকটি পাবো? একটি গোলককে তার ব্যাস বরাবর সমান দুই ভাগে বিভক্ত করলে যে সুষম ঘনবস্তুটি পাওয়া যায় তাকেই আমরা বলবো অর্ধগোলক। এক্ষেত্রে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে এটি একটি অর্ধগোলক, যার কেন্দ্র হচ্ছে ও ড্যাশ এবং যার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ও ড্যাশ এ ড্যাশ। এই অর্ধগোলকের দুটি তল বর্তমান, একটা হয়ে গেল সমতল আর একটা হয়ে গেল বক্রতল। এবার আমরা জানবো নিরেট গোলক সংক্রান্ত যে সমস্ত ফর্মুলাগুলো আছে সেইগুলি। প্রথমেই নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। যেহেতু নিরেট গোলকের একটি তল আছে, সেটি বক্রতলই, অর্থাৎ এক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল যা হবে সমগ্র তলের ক্ষেত্রফল তাই হবে। প্রথমে ধরা যাক এই নিরেট গোলকের ব্যাসার্ধ আর একক, অতএব তার সমগ্র তলের অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4πr² বর্গ একক। বা এরকম ভাবে বলা যেতে পারে যে এই স্মল আর ব্যাসার্ধের চারটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সাথে সমান হয়ে যাবে এই নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটি। এবার আসা যাক এই নিরেট গোলকের আয়তনের ফর্মুলায়। নিরেট গোলকের আয়তনের ফর্মুলাটি হয়ে যাবে 4/3 πr³ ঘন একক। অর্থাৎ নিরেট গোলকটি এই 4/3 πr³ ঘন একক পরিমাণ পদার্থ দ্বারা গঠিত হয়েছে, এরকম ভাবে আয়তনটিকে বলা যেতে পারে। এবার আমরা দেখে নেব নিরেট অর্ধগোলকের ফর্মুলাগুলি। এক্ষেত্রেও ধরা যাক নিরেট অর্ধগোলকটির কেন্দ্র হচ্ছে ও ড্যাশ এবং ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ও ড্যাশ এ ড্যাশ, এবং এর ব্যাসার্ধটা আমরা ধরে নেব আর একক। এক্ষেত্রে নিরেট গোলকের আমরা আগেই জেনেছি যে দুটি তল থাকে, একটি সমতল এবং একটি বক্রতল। প্রথমে আমরা জানব বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ
এই তলটির ক্ষেত্রফল। একটি নিরেট গোলকে সমান দুই ভাগে ভাগ করলেই আমরা যেহেতু নিরেট অর্ধগোলক পাই, অর্থাৎ ব্যাস বরাবর সমান দুই ভাগে ভাগ করলেই যেহেতু আমরা একটি নিরেট অর্ধগোলক পাই, সুতরাং নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যা ছিল বা বক্রতলের ক্ষেত্রফল যা ছিল, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ হাফ ইন্টু 4πr² ইকুয়ালস টু 2πr² বর্গ একক। এবার আমরা দেখব সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে এই সমতলের ক্ষেত্রফলটা যোগ করতে হবে। এই সমতলটা হয়ে যাচ্ছে r ব্যাসার্ধের একটি বৃত্ত, অর্থাৎ r ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr² বর্গ একক। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল 2πr² প্লাস এই সমতলের ক্ষেত্রফল πr², অর্থাৎ হয়ে গেল 3πr² বর্গ একক। এবার আমরা দেখব আয়তন। যেহেতু একটি নিরেট গোলক যে পরিমাণ পদার্থ দ্বারা গঠিত সেটি দ্বারা যদি তার আয়তন নির্ণীত হয়, তাহলে নিরেট অর্ধগোলক তার অর্ধেক পরিমাণ পদার্থ দ্বারা গঠিত হয়ে যাবে। সুতরাং আয়তনের ফর্মুলাটি হয়ে যাবে হাফ ইন্টু 4/3πr³, অর্থাৎ হাফ ইন্টু একটি নিরেট গোলকের যে পরিমাণ আয়তন ছিল তার সঙ্গে সমান, এত ঘন একক, ইকুয়ালস টু হয়ে যাবে 2/3πr³ ঘন একক। এবার আমরা শিখব ফাঁপা গোলকের কি করে আয়তন নির্ণয় করতে হয়। এখানে চিত্রে একটি ফাঁপা গোলক আঁকা আছে, যার কেন্দ্র হলো O এবং বহির ব্যাসার্ধ হলো OA, যাকে আমরা নাম দিচ্ছি ক্যাপিটাল R একক, এবং অন্তর ব্যাসার্ধটা হচ্ছে OB, যাকে আমরা নাম দিচ্ছি স্মল r একক। এবার আমরা এই ফাঁপা গোলকটির আয়তন বার করব। ফাঁপা গোলকটির আয়তন বলতে এই যে এই অংশটিতে যতটা পরিমাণ পদার্থ দ্বারা গঠিত সেটি হয়ে যাবে ওই ফাঁপা গোলকটির আয়তন। এবার যদি আমরা বড় গোলকটির অর্থাৎ বাইরের গোলকটির আয়তন থেকে ভিতরের গোলকটির আয়তন যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা ওই ফাঁপা গোলকটির অর্থাৎ ওই অংশে কত পরিমাণ পদার্থ আছে সেটি পেয়ে যাব। অর্থাৎ বাইরের গোলকটির আয়তন হয়ে যাবে 4/3πR³ এবং ভিতরের অর্থাৎ স্মল r ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন হয়ে যাবে 4/3πr³। এই ক্যাপিটাল R ব্যাসার্ধ বিশিষ্ট গোলক থেকে যদি আমি স্মল r ব্যাসার্ধ বিশিষ্ট গোলক বিয়োগ দিয়ে দিই, তবেই আমি এই ফাঁপা গোলকটির আয়তনটি পেয়ে যাব, অর্থাৎ 4/3πr³ মাইনাস 4/3π স্মল r³ এত ঘন একক। ইকুয়ালস টু হয়ে যাবে 4/3πটা কমন নিয়ে নেব, ক্যাপিটাল R³ মাইনাস স্মল r³ ঘন একক। এবার আমরা দেখব ফাঁপা অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন কিভাবে নির্ণয় করা হয়। একইভাবে ফাঁপা অর্ধগোলকের চিত্র এখানে দেখানো হয়েছে, যার কেন্দ্র হচ্ছে O', বহির ব্যাসার্ধ O', A', যাকে আমরা ক্যাপিটাল R নাম দিলাম, এবং অন্তর ব্যাসার্ধ O', B', যাকে আমরা স্মল r নাম দিলাম। এক্ষেত্রে বক্রতল বাইরের দিকের বক্রতলটা এবং ভেতরের দিকেও যে একটা বক্রতল আছে সেটি, অর্থাৎ সেই দুটি অংশের যোগফল। বাইরের দিকের বক্রতলটির ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাই 2πr²
ক্যাপিটাল আর স্কোয়ার, এবং ভেতরের দিকের বক্রতলটির ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই স্মল আর স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু হয়ে গেল 2 পাই, কমন নিয়ে নিলে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার বর্গ একক। এবার আমরা সমগ্রতলটা বার করব, অর্থাৎ এই দুটি বক্রতল, বাইরের এবং ভিতরের বক্রতল, তার সঙ্গে যে ওপরের যে একটি গোলাকার রিং এর মতো অংশ আছে, সেই অংশটির ক্ষেত্রফল যোগ করলেই আমরা সমগ্রতলের ক্ষেত্রফলটি বার করতে পারবো। এই রিংটির ক্ষেত্রফল হয়ে যাবে, যেহেতু যদি আমি পুরো একটি বৃত্ত কল্পনা করি যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে তার ক্ষেত্রফল হয়ে যায় পাই ক্যাপিটাল আর স্কোয়ার। সেইখান থেকে আমি যদি এই স্মল আর ব্যাসার্ধের বৃত্তটা বাদ দিয়ে দিই, তাহলে যে ওই রিংটার আমি ক্ষেত্রফল পেয়ে যাব, বিয়োগ পাই স্মল আর স্কোয়ার। এইটি হয়ে গেল এই রিং অংশটির ক্ষেত্রফল, এত বর্গ একক। এবার বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে যদি আমি এই রিং অংশটির ক্ষেত্রফল যোগ করি, তাহলেই আমি পেয়ে যাব সমগ্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার, এর সঙ্গে আমি যোগ করব পাইটা কমন নিয়ে পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, এত বর্গ একক। এবার চলে আসা যাক আয়তন। আয়তন অর্থাৎ একটা ফাঁপা গোলকের যা আয়তন হবে তার অর্ধেকটা করলেই আমরা ঠিক ফাঁপা অর্ধগোলকের আয়তনটা পেয়ে যাব। অর্থাৎ হাফ অফ 4/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক, ইকুয়ালস টু হয়ে যাবে 2/3 পাই ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব ঘন একক। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।